রাজকন্যা, তুমি এখন শান্তির ঘুম দিচ্ছ, অথচ প্রজারা কত কষ্ট পাচ্ছে। আমি একা একা তাদের সাহায্য করছি। তুমি কি পারবে না প্রজাদের সাহায্য করতে? রাজকন্যা, তোমার বাবা প্রজাদের সাথে অনেক অন্যায় করেছে। তুমি তাদের বাঁচাও রাজকন্যা, মুক্ত করো। তুমি আমার বাবা মাকে মুক্ত করো। আচ্ছা, আমি এমন স্বপ্ন দেখি কেন? আমার বাবা, আমার বাবা কোথায়? কি হয়েছে রাজকন্যা, এমন চিৎকার করছো কেন? তোমার শরীর খারাপ নাকি? নাকি সেই স্বপ্নটা আজও দেখেছো? হ্যাঁ মা, সেই স্বপ্নটা আবার দেখেছি। বাবা কোথায়? দাসী, দাসী, আমাকে একটু পানি দাও দেখি। এই নেন রাজকন্যা, আপনার পানি। রাজ দরবারে আমার অনেক কাজ, আমি আসি এখন। ঠিক আছে, যাও। মা, মা, বাবা কোথায় গেছে? তোর বাবা রাজ্য ভ্রমণে গেছে। তুই শান্ত হ মা, এখনই তোর বাবা চলে আসবে। তখন সে কি করছে জিজ্ঞেস করিস। আমি বাবার কাছে যাব মা, আমি একাই যাব, আমার সাথে কেউ যাবে না। আমি জানি বাবা কোথায় আছে আর কী করছে। রাজকন্যা মুক্তা রাজাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে রাজাকে খুঁজতে খুঁজতে এক কুঠিরের সামনে চলে আসে। মুক্তা দেখে রাজার একটা বয়স্ক লোকের প্রতি অবিচার করছে। এবারে ফসলে 3 ভাগে 2 ভাগ দিবি, সাথে খাস না, না হলে তোকে আজ মেরে নদীতে ফেলে দেব। দয়া করবেন রাজামশাই, আমার কাছে কোনো টাকা নেই, আপনার ফসলের 1 ভাগে দিন, না হলে স্ত্রী নিয়ে কেমন করে দিন কাটবে। এত কিছু জানি না, আমার খাজনার টাকা ফসলের ভাগ আজকেই দিতে হবে। হ্যাঁ বড়ো, মহারাজ কি বলছে শুনতে পাচ্ছিস না? খাজনা দিবি নাকি মরবি? হ্যাঁ, আমাদের জমি জায়গা বিক্রি করে আপনাদের সব খাজনা শোধ করে দিন। এখন এখন টাকা পাবো কোথায়? বাবা, মন্ত্রীমশাই, ওদের ছেড়ে দিন। আচ্ছা বাবা, তুমি রাজা হয়ে গরিবদের কেন এত অত্যাচার করো? এখান থেকে তোমরা চলে না গেলে আমি নিজেকে শেষ করে দেব বলে দিলাম। না না মা, এমনটা করিস না। আচ্ছা আচ্ছা, এদেরকে ছেড়ে দিচ্ছি, তুই ফিরে চল। এই সবাই চলো, কে হলো, ছেড়ে দাও, চল মা, রাজ্যে চল। বাবা, তোমাকে বললেও তুমি আমার কোনো কথা শোনো না। তুমি এদের কেন এত কষ্ট দাও বাবা? আর যেন খারাপ ব্যবহার করো না কারোর সঙ্গে। ঠিক আছে মা, এখন চল, কাল আবার আসবো। টাকা জোগাড় করে রাখিস, না হলে কালকেই হবে তোদের শেষ দিন। আপনি, তবে তোদের শেষ দিন। দাদি, ও দাদি, আমি নদীর পাড়ে পুরাতন বাড়িতে তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি একটা বড় ফুল গাছ। আমি অবাক হয়ে যখন ফুল গাছের দিকে যাই, তখনই দেখি ওই ফুল গাছ থেকে একটা সোনালি রঙের টাকা পড়েছে। কই, দেখি দেখি। ও মা, এটা সোনার টাকা। কাউকে বলিস না দিদি ভাই, এ সোনার টাকা দিয়ে কাল মহারাজের ঋণ শোধ করবো। যাক, অবশেষে আল্লাহ আমাদের ডাক শুনেছেন। দিদি ভাই, এখন দুটো মুখে নে দেখিনি। রাজকন্যা, তুমি প্রতিদিন নদীর পাড়ে
সেই ফুলটুকু বাড়ির কাছে যাবে, সেখানেই আছি আমি। আমি তোমাকে সোনা গয়না হিরে মুক্ত সব দেব, সেগুলো তুমি গরিবদের মাঝে দিয়ে দেবে। আর তা না হলে গ্রামের সব মানুষ জেনে যাবে আমার কথা, তখন মহারাজ আমাকে মেরেই ফেলবে। তুমি কি সেটা চাও? না না, তুমি আমার বন্ধু, তুমি বিপদে পড়লে তো জেনে যাও, সেটা আমাকে বলো। তোমার কিছু হলে এই রাজ্যের মানুষ আমার বাবার মন্ত্রীমশাইয়ের অত্যাচারে শেষ হয়ে যাবে। তাহলে কাল থেকে প্রতিদিন আমার কাছে ছুটে এসো, কাউকে কিছু বলবে না। ঠিক আছে রাতুল ফুল, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি কি দেখলাম? আমাকে কাল যেতেই হবে। গ্রামের সকলের মুখের দিকে তাকিয়ে আমি যাব সেখানে। মা, আমি একটু রাজ্য ঘুরে দেখতে আসছি। তুমি বাবাকে আর কারো প্রতি অত্যাচার করতে নিষেধ করবে মা? ঠিক আছে মা, তুই যা, তাড়াতাড়ি ফিরে আস, দাসীকে সাথে নিয়ে যা। না মা, আমি একাই যাব। তুমি জানো তো আমার কাউকেই ভালো লাগে না, আমি একা ঘুরতেই ভালোবাসি মা। রাজকন্যা মুক্তা স্বপ্ন দেখার যে পথগুলো দিয়েছে সেই ফুলের গাছে পৌঁছায়। কে? তুমি আমাকে কেন ডাকছো? কি চাই তোমার? কেনই বা বারবার অদ্ভুত স্বপ্ন দেখি আমি? তুমি নিজেই তো সবাইকে বাবার হাত থেকে বাঁচাও। শান্ত হও রাজকন্যা, তোমার সব কিছু জানার এখনো সময় আসেনি। আমি তোমাকে কিছু সোনার মোহর দিচ্ছি, তুমি এগুলো নিয়ে রঘুকে দেবে। মহারাজ কিছুক্ষণ পর সেখানে যাবেন, আর তারপর টাকার জন্য তাদের মেরে নদীতে ফেলবেন। কি বলছো গো তুমি? ঠিক আছে, আমি মোহরগুলো নিয়ে এক্ষুনি দিচ্ছি ওদের। ও তার দুজন মিলে অনেক গল্প করব। তুমি খুব সুন্দর ফুল, এমন অদ্ভুত সুন্দর ফুল, এত বড় ফুল আমি আগে কখনো দেখিনি। আমি অদ্ভুত হওয়ার পেছনে একটা রহস্য আছে, তোমাকে বলবো সেটা। এই নাও সোনার মহল। আমি তবে আসি ফুল, তোমার সাথে আবার দেখা হবে। রাজকন্যা, আপনারে কোথায় বসতে দেবো? আপনারে বসতে দেওয়ার মতো জায়গা যে আমার না, আমাগো নাই। আমাকে বসতে দিতে হবে না, এই নাও, এই মোহরগুলো রাখো। বাবা আসবে এই টাকা নিতে, তখন এগুলো দিও, না হলে তোমাদের মেরে যে নদীতে ফেলে দেবে। কি কইতাছেন আপনি রাজকন্যা? গিন্নি দাহো, রাজকন্যা আমাদের বাঁচানোর জন্য নিজের কত সোনার মোহর আনছে গো। গিন্নি দাহো, গিন্নি। আপনাদের যে কি বললে ধন্যবাদ দিমু আমার জানা নাই রাজকন্যা। আপনি আপনার বাবার মতো হননি, সব সময় গরিব অসহায়দের পাশে থাকবেন। আমি আসি তবে। বলি তোমার কাছে তো যাচ্ছিলাম, বাবা তোমার জমি দখল করতে আসবে। তুমি টাকাটা জমি না দিলে তোমাকে মেরে নদীতে ফেলে দেবে। এই মোহরগুলো রাখো তুমি। আমার মতো গরিবের পাশে দাঁড়ানোর লাগা কি যে ধন্যবাদ দিমু। বড্ড উপকার করলেন রাজকুমারী, বড্ড উপকার করলেন। দয়া করি অনেক বড় হন। আমি যাই। রাজকন্যা মুক্তা চলে যাবে রাজবাড়িতে। তখন রাজা ও মন্ত্রী আসবে নিতাইয়ের বাড়িতে। তোকে সময় দিয়েছিলাম আমাকে 10টা সোনার মোহর দিতে, কোথায় সেই মোহর? তাহলে তোদের বেঁধে নদীতে মাছের খাবার হিসাবে দেব রে। এই তো মহারাজ, আপনার মোহর আমরা জোগাড় করে ফেলেছি। হ্যাঁ, তোর সোনার মোহর কোথায় পেলি রে? যাই হোক, আমাকে দিয়েছি সেটাই অনেক। মন্ত্রী, চলো এবার রঘুর বাড়িতে চলো।
ঠিক আছে মহারাজ, চলুন। আয় গর্ভধান্ডা, আমাকে টাকা দে, না হলে আজ তোর শেষ দিন। অনেক টাকা শোধ হয়েছে। মহারাজ, আপনার টাকার দেওয়ার লেগে 6টা মোহর জোগাড় করছি, অনেক কষ্ট করে দাঁড়ান দিতাছি। আহ আজ আর কাউকে মারতে পারলাম না, এরা এত সোনার মোহর কোথায় পেলো? যাই হোক, চলুন আমরা ফুর্তি করি এই মোহর নিয়ে। এভাবে রাজকন্যা মুক্তাকে দিয়ে সফল গরিব মানুষকে রক্ষা করে। এইভাবে আরও 1 বছর কেটে যায়। একদিন সেই ফুল গাছে ঠিক তখন রাজকন্যা মুক্তা সেখানে আসে। আচ্ছা, তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তোমার কষ্টের কথা বলো না কেন? কিসের কষ্ট তোমার? কেন তুমি আমার সামনে বারবার আসতে? আর কে তোমার বাবা মা? এখন সময় এসেছে সব কিছু জানবার। আমার বয়স 20 আর তোমার 18। তুমি আমাকে মুক্তি করতে পারবে রাজকন্যা? করবে কি আমাকে মুক্ত? হ্যাঁ, অবশ্যই করব। বলো তুমি কে, আর তোমার পরিচয় কি? শোনো তবে, অনেক বছর আগের কথা। এ রাজ্যে ছিল কোনো দুঃখ কষ্ট, শুধু ছিল আনন্দ আর আনন্দ। কারোর এই রাজ্যে মহেন্দ্র, আর তোমার বাবা, তিনি ছিলেন মন্ত্রী। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি। যেদিন আমার জন্মভূমি হয়েছিল, মরে গেলাম, ব্যথা। এটা হতে পারে না। আমার কতদিনের ইচ্ছা এই রাজ্যের রাজা হব। এই রাজার যদি সন্তান হয় তাহলে আমার ছেটা ধরেই পূর্ণ হবে না। মন্ত্রী, কিছু ভাবছো? তাড়াতাড়ি প্রহরীদের বলো ধাইমাকে নিয়ে আসতে। না না মহারাজ, আমি যাচ্ছি ধাইমাকে নিয়ে আসতে। কিছুদিন পরে তো আমারও সন্তান হবে। যাই, আমি ধাইমাকে নিয়ে আসি। ধাইমা, আপনি রাজার সন্তানকে আমার হাতে তুলে দেবেন, আর এই মৃত বাচ্চাকে বলবেন রাজার সন্তান, সে মারা গিয়েছে। না না, এটা আমি কিছুতেই হতে পারে না। মহারাজ কত ভালো মানুষ, এই রাজ্যে শান্তির কোনো অভাব নেই। সে কারো কাছ থেকে খাজনা নেয় না, আর গরিবদের কত সাহায্য করেন। দাইমা, এই হীরার হার আর 100টা সোনার মোহর সব আপনার। এখন বলুন আমার কথায় রাজি হবেন কি না? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, কিন্তু এটা তো সত্যি বাচ্চা নয়, এটা তো পুতুল। কেউ যদি বুঝে ফেলে তবে তো আমার গর্দান যাবে। কেউ বুঝতে পারবে না যে এটা পুতুল। এই পুতুল কাটলে রক্ত বের হবে মানুষের মতো। আপনি আপনার কাজ শুরু করুন, আমি রানীর কক্ষের পেছন দিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকবো। মন্ত্রী ধাইমাকে নিয়ে রাজমহলে গেলেন। দাইমা মানুষের মতো পুতুল সারিয়ে রাখে। দাইমা এসেছেন, দেখুন রানী কত কষ্ট পাচ্ছে, আপনি দেখুন। আমি দেখছি মহারাজ, আপনি শান্তি হন, আমি দেখছি। গেলাম, ব্যথা। রানী জ্ঞান হারিয়েছে। তুই কাঁদিস না, আমি এই দরজা দিয়ে তোকে বার করে দিই। তোর জায়গায় রাখবো এই মরা পুতুল। তুই যাবি মন্ত্রীর কাছে রাজকুমার। মন্ত্রীমশাই, রাজার ছেলে হয়েছে, যেমন করে কাজে একটু হলেই ধরা খেতাম। অভাগ্য ভালো, মুখ আটকে রেখেছি। ধন্যবাদ দাইমা, আপনি যান। আশেপাশে কেউ দেখে ফেলার আগে আমি এই ফুলটাকে নদীর ধারে থাকা ওই কুটিরের পাশে পুঁতে দিন। এই শাবলটা নিয়ে যাই সাথে করে। মন্ত্রী দেরি না করে সবার চোখে আড়ালে নদীর ধারে থাকা একটা পরিত্যক্ত বাড়ির পাশে বাচ্চাটাকে পুঁতে ফেলে।
আমাকে রাজপ্রাসাদে ফিরতে হবে তাড়াতাড়ি। অমৃতবান হতে হবে তাড়াতাড়ি। কি হতে চলেছে পরের কথা, এই সব কিছু জানতে পরের পর্ব দেখতে থাকো। ধন্যবাদ। বন্ধুরা, মহারাজ, আপনার পুত্র সন্তান হয়েছে কিন্তু মৃত। এই নিন মহারাজ। না, এটা হতে পারে না। আহ, এ সৃষ্টিকর্তা, তুমি আমার পুত্র সন্তান দিলে বিবাহের 20 বছর পর, তবুও মৃত। আমি রাজ্যবাসীকে কি বলবো? কে দেখবে আমার এই রাজ্য? কে দেখবে? শান্ত হন আপনি। আপনি ভেঙে পড়লে রানীকে কে সান্ত্বনা দেবে? প্রহরী, তোমরা তোমাদের কাজ করো। আমি রাজাকে সামলাচ্ছি। দাসী, তোমরাও তোমাদের কাজ করো। কিন্তু রানী মায়ের তো কিছুক্ষণের ভেতরেই জ্ঞান ফিরবে। আমরা আছি আপনার সাথে। আমরা আপনার রাজ্য দেখাশোনা করব। ওই চলো সবাই, চলো সবাই এখান থেকে। এখানে মহারাজের মন্ত্রীমশাই আছে, আমরা কি করব? এই তো রানী, আমি আছি তোমার পাশে। আমার সন্তান, আমার ছেলে, আমার ছেলে কোথায়? ধাইমা আমার ছেলেকে নিয়ে মন্ত্রীর কাছে দিয়েছে মহারাজ। মন্ত্রীমশাই, আমার ছেলে, আমার ছেলে কোথায়? কি বলছো তুমি রানী? আমাদের ছেলে তো মৃত হয়েছে। কিছুক্ষণ পর তার দাফন হবে। না না মহারাজ, না, আমি নিজের কানে শুনেছি। দাইমা মনে করেছিল আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, কিন্তু তখন তখন আমি সজাগ কি ছিলাম, চোখ মেলতে পারছিলাম না। আমি দাইমার সব কথা শুনেছি। মন্ত্রী, আমার পুত্র কোথায়? তার মানে তুমি আমার সন্তানকে সরিয়েছো, কিন্তু কেন? কোথায় আমার সন্তান? ফিরিয়ে দাও তাকে, ফিরিয়ে দাও। সব কিছু জেনে গিয়েছেন যখন, তখন এই নিন আপনাদের পুত্র মহারাজ। মন্ত্রী, তুমি মহারাজের একে করলে। আমি পরে এদের ডাকছি। পরে রানীমা, ডাকবেন না পরিদের, দাসীদেরও ডাকবেন না। হা, তাদের আজ থেকে বলে দিয়েছি এই রাজ্যের রাজা আমি। আর আমার বন্ধু হবে মন্ত্রী। বন্ধু, বন্ধু, ভেতরে এসো। এদের দুজনকে লুকিয়ে রাখবো আমাদের গোপন কারাগারে। সবাই জানবে ছেলে মারার সঙ্গে মহারাজ রাজ্য ছেড়ে চলে গিয়েছে। ক্রমে পারো বটে মহারাজ। এবার আমাদের কাজ শুরু করি। রাজার জ্ঞান ফিরেছে দেখছি। আজ থেকে রূপনগর রাজ্যের রাজা আমি। সবাই জানবে তুই দেশ ছেড়ে চলে গিয়েছিস। সারা জীবন এই অন্ধকার কারাগারে পচে মসবি তোরা। আমাকে এতদিন অপমান করে রাজ্য ছাড়া করেছিস রাজা, সে কথা তো এখনো বলিনি আমি। এই রাজ্যের মন্ত্রী হব আমি। দেখি তোর রাজ্যের সবাই কেমন সুখে থাকে। একদিন আমার ছেলে ঠিক ফিরবে, সেদিন তোদের রক্ষা নেই শয়তান, সেদিন তোদের রক্ষা নেই। মহারাজ, আমার খুব ভয় করছে। যদি দয়া করে আমাদের ছেলে, আমরা চলে যাব এই রাজ্য ছেড়ে। সেটা কখনোই না রানীমা। আপনারা এখানেই থাকুন। বন্ধু চল। মন্ত্রীমশাই, কি হয়েছে? এমন করে কাঁদছেন। মহারাজ রানীমা কোথায় তারা?
তারা চলে গিয়েছে এই রাজ্য ছেড়ে। অনেক রাত জাগানোর চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি তাদের আটকাতে। যাবার আগে এই চিঠি লিখে গেছে তারা। দীর্ঘ 20 বছর পরে একটা পুত্র সন্তান হলো, তাও মৃত। কেমন করে আমরা মুখ দেখাবো প্রজাদের কাছে? তাই আমি আর রানী চলে যাচ্ছি, এই রাজ্যের ভার মন্ত্রীর কাছে দিয়ে যাচ্ছি। তার মানে আমাদের রাজ্য ছেড়ে চলে গেছেন এই রাজ্যের নতুন রাজা মন্ত্রীমশাই? তোমরা ঠিকই শুনেছ, সারা রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে এই রাজ্যের নতুন রাজা আমি, আর মন্ত্রী হলো এই রাহুল। ঠিক আছে মন্ত্রী মশাই। শোনো শোনো গ্রামবাসী, মহারাজের পুত্র নিমিত হওয়ার পরে সে লজ্জায় রাজ্য ত্যাগ করেছে এবং রাজ্যের ভার মন্ত্রীকে দিয়েছে। আজ থেকে আমাদের নতুন রাজা হলো আমাদের মন্ত্রী মশাই, তার আদেশ মানতে হবে আমাদের। এটা আমাদের আগের রাজার নির্দেশ। আহারে, আমরা কত বছর পর রাজাকে সন্তান দিল, তবুও তো রাজা কত ভালো ছিল, আমাদের কত সাহায্য করতো, কখনো কাউকে না খাইয়ে রাখতো না, চাষিদের সাথে কাজও করতেন তিনি, কখনো খাজনাও নিতেন না। এই মন্ত্রী আমাদের রাজা হবে। এবার বুঝি আমাদের হাসি খুশি আনন্দময় রাজ্যে কষ্ট নেমে এলো। হায় হায়, মহারাজ এটা কি করলো? আমাদের প্রজাগর কথা না ভাই চইলা গেল। মন্ত্রী মহারাজ না থাকলে আমাকে অনেক অত্যাচার করতো, তা জানি এবার রাজা হয়ে কি করবেন? গ্রামের সকল প্রজাদের মন খারাপ হয়ে যায়। মন্ত্রী রাজা আর তার বন্ধুরা রাহিল মন্ত্রী প্রথম প্রজাদের সাথে ভালো ব্যবহার করত। একদিন খবর পায় নতুন রাজার মেয়ে বিয়ে হয়েছে। আমার মেয়ে হয়েছে, রাজকন্যা হয়েছে। এখন থেকে এই রাত্রে পুরোপুরি আমার ভার থাকবে। মন্ত্রী মন্ত্রী রাজ্যের খাবারের না দাম বাড়িয়ে দাও, সকলে খাজনা দেবে, দ্বিগুণ দেবে, বুঝলে? এখন থেকে রাজ্যের সকলের ঘুম হারা হয়ে যাবে, আর আমার মেয়েকে আমার কাছে দাও। দো মহারাজ, এ কথা তো আমি অনেক দিন আগেই বলি, আপনি বলেন না রানীমার সন্তান বলে আপনি এইসব করবেন, আছে এই দিন এলো। হ্যাঁ, আজ আমাদের আনন্দের দিন, প্রজাদের জন্য হবে দুঃখের দিন। প্রহরী, মন্ত্রীর সাথে যাও। যথাজ্ঞা মহারাজ। আমরা গ্রামে সকলকে বলি কাল খাজনা আদায় করতে হবে, কেউ এই সত্যে রাজি না হলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। ঠিক আছে, যাও তবে, সবাই যেন সব কিছুর জন্য প্রস্তুত থাকে। শোনো শোনো গ্রামবাসী, কাল যেন সবাই যে যার খাজনা দেবার জন্য প্রস্তুত থাকে। এখন থেকে ফসল কিনতে গেলে দাম বেশি দিতে হবে। জমিতে যে শস্য চাষ করবে তা 3 ভাগে 2 ভাগ রাজামশাইকে দিতে হবে, না হলে তাকে কারাগারে নিক্ষেপ করা হবে। ও গো সঞ্চয়, এবার বুঝি আমাদের সর্বনাশ হতে লাগছে। যদি মহারাজকে 2 ভাগ ফসল দিয়ে দিই, তাহলে আমরা সারা বছর খাবো কি? শুধু কি তাই, আজ নাও দিতে হইব এখন টিকা, তাও নাকি আগর টিকা 2 ডাবল। প্রতি বছর যদি এত বেশি খাজনা দিতে হয়, তাইলে তো কিছুদিনের ভিতরেই আমরা না খাইয়া মইরা যামু। এবার কি হবে গো? আমরা তো কেউ প্রতিবাদও করতে পারবো না, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবেন। এখন থেকে আমাদের বেশি করে কাজ করতে হবে গিন্নি, তাছাড়া যে আর কোনো উপায় নাই। আমাদের বুঝি কষ্টের দিন শুরু হইলো গো, কষ্টের দিন শুরু হইলো। আর এবার থেকে তোমার বাবা সবাইকে নানাভাবে অত্যাচার করে, তুমি কি করবে আমাকে মুক্ত পারবে? আমার বাবা মাকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করতে? হ্যাঁ পারবো, আমি যাই। আমার বাবার শাস্তি হোক, অনেক পাপ করেছেন তিনি, বলো তবে কেমন করে মুক্ত করব? এই ফুল ছেড়ে যদি একবার নদীর জলে যদি ভিজিয়ে রাখো, আর এই ভিজানো জলে 7 রকম ফুল, তবে 7 ফোঁটা রক্ত দিতে পারো, তবেই আমি মানুষ হতে পারবো। ঠিক আছে, আমি একটা পাত্রতে জল এনে তোমাকে ভিজিয়ে রাখছি।
তার আর প্রয়োজন নেই মা। আমি রাজকুমারকে তার মানব গুরু ফিরিয়ে দিচ্ছি। আমি আমি মানুষ হয়ে গেছি। আজ প্রথম আমি মানব রূপে পুরো পৃথিবী দেখছি। আপনার এই ঋণ কোনোদিনই ভুলবো না। আপনি আমাকে এত বছর বাঁচিয়ে রেখেছেন। সেদিন আপনি আমাকে জীবিত হওয়ার শক্তি দিয়েছিলেন এই ফুল বানিয়ে, না হলে তো এতদিন আমি মরে যেতাম। তুমি মরলে এই রাজ্যের কি হবে? পুরো গ্রামবাসী তোমার অপেক্ষা। তো দুষ্ট রাজারা অত্যাচার করছে পুরো গ্রামের মানুষকে। তার হাত থেকে যে রাজ্যকে তোমায় বাঁচাতে হবে। আপনার সাথে আমিও আছি রাজকুমার। আমি আমার বাবাকে শাস্তি দেব। এই তরবারিটা তোমার কাজে লাগবে। এটা জাদুর তরবারি। মানুষ হবার সাথে সাথে তোমার সব শক্তি হারিয়েছে রাজকুমার। এখন তো এই তরবারি চাই, তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। আমি আসি। আর দেরি নয় রাজকুমার, এবার চলুন আপনার প্রাসাদে। এই শয়তান মন্ত্রী, এটা আমার বাবার শাসনে। এই আসনে তো তার মতো অত্যাচারী কেউ বসতে পারবে না, কেউ না। এই আসন থেকে সরে যা বলছি, সরে যাও। আর নকল মন্ত্রী, এই রাজ্য থেকে বিতাড়িত হয়ে আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার বাবাকে অন্ধকারে বন্দি করে রেখেছিস। তোকে আমি ছাড়বো না। কে তুমি? কে তোমার বাবা? এই রাজ্যের রাজা আমি। আর তার সাথে এমনভাবে কথা বলছো তুমি? তোমার সাহস তো কম নয়। প্রহরী, বন্দি করো এই ছেলেকে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, এই ছেলে, আপনি কি রাজা ভূপেন্দ্রকে সত্যিই পুঁতে দিয়েছিলেন নাকি? আমি সত্যিই তো পুঁতে দিয়েছিলাম। তাহলে সে মহেন্দ্রর ছেলে বলে দাবি করছে কেন? আমি সব বলছি, শোনো তোমরা। এই ফুল ছেড়ে যদি এই নদীর জলে ভিজিয়ে রাখো, আর এই পোষ্যে ভিলার জলে 7 রকমের ফুল ও 7 ফোঁটা রক্ত দিতে পারো, তবেই আমি মানুষ হতে পারবো। ঠিক আছে, আমি একটা পাত্রতে জল এনে ভিজিয়ে রাখছি। তার আর প্রয়োজন নেই মা। আমি রাজকুমারকে তার মানব রূপ ফিরিয়ে দিচ্ছি। ফিরিয়ে দিচ্ছি। এই জি বলছিস তুই মা মুক্তা, এটা রাজকুমার। একবার রাজকুমার বেঁচে গেছে, কিন্তু এবার আর বাঁচবে না। এবারে রাজকুমারকে আমি নিজের হাতে শেষ করব। ওগো, অনেক পাপ করেছো, এবার ভালো হয়ে যাও। রাজকুমারকে কিছুই করলো না। সরে যাও রানী, সরে যাও। এই রাজকুমার, এই রাজ্যের রাজা আমি। হা হা হা। এই ছেলের গর্দান নাও মন্ত্রী, এই ছেলের গর্দান নাও। আচ্ছা মহারাজ, তোকে মরতে হবে ছেলে, তোকে মরতে হবে। আমাকে মারবে তুমি? ওরে বাবা, মরে গেলাম মহারাজ, বাঁচান আমাদের, মরে গেলাম আমি। মন্ত্রী সেখানে ছটফট করতে করতে মারা যায়। তখন রাজা এসে রাজকুমারের গলায় ছুরি ধরে। রাজকুমারকে ছেড়ে দাও বাবা, রাজকুমারের কিছুই করবে না, তুমি ছেড়ে দাও। দয়া করো রাজকুমার, আমি রাজ্য চাই না, আমি অনেক দূরে চলে যাব, আমাকে মেরো না। তোর মতো খারাপ মানুষের কোনো ক্ষমা হয় না। আমি কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব রাজকুমার। তোমার রাজ্যে আমি তোমাকে ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। দয়া করো রাজকুমার, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমরা অনেক দূরে চলে যাব। জানি আমার বাবা অনেক অন্যায় করেছে, তবুও আমার তাকে পুত্রহারা করো না। ঠিক আছে, আমি এই অত্যাচারী মন্ত্রীকে ছেড়ে দিলাম। আমাকে আমার বাবা মাকে খুঁজতে হবে। আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি, চলো চলো।
রাজারূপে মন্ত্রী রাজকুমার সহ সকলকে নিয়ে আসলো রাজা রানীর কাছে। কে তুমি বাবা? আমাদের বাবা বলছো? তুমি কি সত্যি আমাদের মুক্তি করবে? বাবা, আমি তোমাদের ছেলে আদিত্য। যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন মন্ত্রী আমাকে জীবিত পুঁতে দিয়েছিল মাটিতে, কিন্তু এক সাধু বাবা আমাকে জীবন দিয়েছিল বড় ফুলের ভিতরে। সেই অভিশপ্ত ফুল থেকে আমারও তিনি মুক্ত করেছেন আমাকে। আর মন্ত্রী কন্যা, সে আগে রাজকন্যা ছিল, সে আমাকে অনেক সাহায্য করেছে। আমার ছেলে, এটা কি? আয় বাবা, আমি তোকে ছুঁয়ে দেখি। আমার আমার রাজকুমার আদিত্য, আমার সোনা বাবা। আজ যে আমার আনন্দের দিন, আমার ছেলে বেঁচে আছে রানী। আমরা পৃথিবীর আলো দেখব আবার। মন্ত্রী, তা কারাগারে দরজা খুলে দিন। কারাগারের চাবি ছিল আমার মন্ত্রীর কাছে, তিনি কোথায় রেখেছেন আমি তো বলতে পারবো না। মিথ্যে বললে আপনাকে আজীবনের জন্য কারাবন্দী হতে হবে। মন্ত্রী মশাই মিথ্যা বলছে। রাজকুমার, তোমার কাছে দরবার দিয়ে আঘাত করো, তালা ভেঙে যাবে। ঠিক আছে সাধু বাবা। সাধু বাবা, আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম। আর মুক্তা, এবার আমাদের রাজ্য ত্যাগ করতে হবে। চল মা। ওগো, তুমিও চলো। হ্যাঁ বাবা, চলে যাও মা। এরপর বড্ড দেরি হয়ে যাবে, যে সূর্য অস্ত যাবার সময় হয়ে গেছে। রাজকুমার, তবে আসে বন্ধু। যেও না তোমরা, দাঁড়াও। মন্ত্রী, তুমি যেহেতু ভালো হয়ে গেছো, তখন তুমি রাজ্য থেকে যেও না। তোমার মেয়ে মুক্তার সাথে রাজকুমার আদিত্যর বিবাহ, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে। এটা তো ভালো প্রস্তাব। মন্ত্রীমশাই কোথায় চলেছে? আজ থেকে পুরো গ্রামের দায়িত্ব আপনার। আপনি সত্যি অনেক ভালো। এখন থেকে আমি আমার সব দায়িত্ব পালন করব। বাবা রাজকুমার আদিত্য, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি চাই আপনি এমনই সারা জীবন থাকুন। তোমাদের হাসি খুশি দেখে শান্তি পেলাম। আমি আসি তাহলে। তারপর মন্ত্রীমশাই ওই কথাই রইল, কারণ আগামী 2 দিনের ভিতর রাজকুমার ও তোমার মেয়ের বিবাহ দেব। 2 দিন পর রাজকুমার ও মুক্তার বিবাহ হয়ে যায়। গ্রামের মানুষ আবার আগের মতো শান্তিতে থাকতে শুরু করে। মন্ত্রীমশাই ভালো হয়েছে, সবাই আনন্দে থাকে এই রাজ্যে। সব বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা একটু বলবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো, এরম ধরনের ভিডিও তোমরা দেখতে চাইলে কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের এরকম ভিডিও দেওয়ার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল বন্ধুরা, প্লিজ স্কিপ করো না।